নমস্কার, আমি সুপনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজছে ওই সকাল 5:30 মতো। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে দিয়ে এখন ঘরের বাইরে বেরোলাম। এই মুহূর্তে আমাদের বাড়িতে এখনো কি পর্যন্ত কেউ ওঠেনি। অশ্মি ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে এবং রীতিমতো নাক ডাকারও আমি আওয়াজ পাচ্ছি। যাই হোক, আমাকে আমার কাজগুলো করতে হবে, কিছু করার নেই। তার কারণ আমি একটু তাড়াহুড়ো করেও আরও কাজগুলো সারার চেষ্টা করছি। তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার মেয়েটা কেমন আছে। আমার মেয়েটা একটু ঠিক হয়েছে, কিন্তু একটু ঠিক হওয়ার পর প্রচণ্ড পরিমাণে ক্র্যাঙ্কি হয়ে গেছে। মানে এত পরিমাণে খিটখিটে হয়েছে, মানে সব সময় কেঁদে যাচ্ছে, সব সময় কাঁদছে। আর ওই কান্নার চোটে আমি সেরকমভাবে কোনো কাজকর্ম ঠিক টাইম মতো করতে পারছি না। কী আর করবো বলো, বাবার বাড়ি থেকে ফিরেছি, ও তার মামার বাড়ি থেকে ফিরেছে। তো ফেরার পর ওর বাবা ছিল বাড়িতে 2 দিন, তারপর ওর বাবাও কলকাতা চলে গেছে। এখন বাড়ি পুরো ফাঁকা, আর আমারও তো কাজকর্ম রয়েছে, তো সেভাবে সময় দিতে পারছি না। আর মোটামুটি 1 সপ্তাহ মতো অশ্মি মামার বাড়িতে ছিল, এখানে ছিল না। বাচ্চাগুলোর সাথে খেলছে, কিন্তু সেই খেলার আর মন নেই। মানে এই এত জ্বর, এত শরীর খারাপের মধ্যে দিয়ে গেল, শরীরটাও বেশ দুর্বল, তো সেই জন্য আরও বেশি খিটখিটে হয়ে রয়েছে। তাই ভাবলাম যে সবাই এখন যখন ঘুমাচ্ছে, মানে আমার মেয়েটা যখন ঘুমাচ্ছে, সেই ফাঁকে তাড়াহুড়ো করে যতটা পারবো কাজগুলো সেরে নিই, তাই আর কি। আর যেহেতু আমি গ্রামের বউ, তো সে তো তোমরা জানোই গ্রামের সকালে ঘুম থেকে ওঠার পরই ঠিক কী কাজকর্ম করতে হয়। তাই সেই সমস্ত কাজকর্মগুলি এখন করছি। এখন বেশ সকাল হয়ে যায়। এই গ্রীষ্মকালের এই সকালটা আমার ভীষণ ভালো লাগে। এই শীতকালের সকালটা আমার একদম ভালো লাগে না, কারণ ঘড়ির কাঁটার টাইমটা কিন্তু ওই একই থাকে, কিন্তু শীতকালে এই সময়তে পুরো অন্ধকার থাকে। আর সেই অন্ধকারের মধ্যে এইভাবে কাজ করতে, মানে লাইট জ্বেলে কাজ করতে আমার একদমই ভালো লাগে না। একটু ভয় ভয় তো করে ঠিকই, কিন্তু গ্রীষ্মকালে দেখো এই সময়তেই চারিদিকে পুরো আলো ফুটে গেছে। যাক, আমার একটা কাজ কমপ্লিট, মানে চারিদিকে যে গোবর দিতে হয় সেই সমস্ত কিছু কমপ্লিট করে সমস্ত বালতি টালতি ঘাটে ভালো করে ধুয়ে নিয়ে এলাম। এরপরে আমি পুজোটা সারবো। পুজোটা আমি সকালবেলাতেই করে নিই, সে তোমাদেরকে আগেই বলেছি, কিন্তু কখনো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করা হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকে একটু সুন্দরভাবে, মানে এই সময়টা পুরোটা নিরিবিলি, কারোর একটু আওয়াজ নেই, কোনো কথা বলা নেই, কিচ্ছু নেই। আমি এখনও পর্যন্ত সকাল থেকে একটা কথাও বলিনি। সেই সময়েতেই পুজোটাও করবো। কী যে ভালো লাগে এই নিরিবিলি এই সময়টা। চারিদিকটা পুরো নিস্তব্ধ, শুধুমাত্র পাখির আওয়াজ, পাখির কলরব, আর তার মাঝখানে আমার টুকটাক কাজকর্ম চলে। কিছুদিন আগে পর্যন্ত এই সাদা ফুলের গাছগুলোতে সেই রকমভাবে অতটা ফুল ফুটছিল না, কিন্তু এখন যত দিন যাচ্ছে জানো পুরো গাছ ভরে উঠছে, এত সুন্দর লাগছে। এই যে সবার প্রথমে আমি না এই তুলসী মন্দিরটা ধুয়ে দিই। আগে ধুতাম না, কিন্তু এখন আমার ঠাকুমাকেও দেখি এই এত বয়স পর্যন্ত আমাদের বাড়ির সামনে যে মহাপ্রভু মন্দির, সেই মহাপ্রভু মন্দির এবং তারপরে আমাদের বাড়ির মধ্যে তুলসী মঞ্চ, তো সেই সব জায়গায় আমার ঠাকুমা এখনও পর্যন্ত ধোয় সকালবেলাতে উঠি। তো আমিও ভাবলাম যে আমিও এখানেতে করি। তাই প্রত্যেক দিন মানে তুলসী মন্দিরটা ধুয়ে রাখলেও কী হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কারণ চারিদিকে এত ধুলো ওড়ে। তাই ভালো করে তুলসী মন্দিরটা ধুয়ে পুজোটাকে কমপ্লিট করি। এখনও পর্যন্ত কেউ ওঠেনি, আর আমার মনে মনে ভাবছি আমি যে অশ্মি আর একটু ঘুমাক, আর একটু ঘুমাক, আমি আর একটু কাজকর্মগুলো সেরে নিই, তারপরে যেন মেয়েটা ঘুম থেকে ওঠে। আর ঘুম থেকে ওঠার পর অশ্মি যেমন আগে বেরিয়ে যেত ছোটো ঠাম্মিদের বাড়ি এখান ওখান, কিন্তু এখন ওর কারোর বাড়ি সেরকমভাবে যেতে চাইছে না, মানে একদমই পছন্দ করছে না। মানে মুড, মানে প্রচণ্ড খামখেয়ালি মুড ওর হয়েছে। মানে কীভাবে যে আমি এই দিনগুলো কীভাবে সামলাবো আমি জানি না। আমি শুধু অপেক্ষা করছি কবে অশ্মির বাবা আসবে, অশ্মির বাবা এলে ওকে একটুখানি সামলাবে। যাক, পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল, একটা বড় কাজ হয়ে গেল। এরপর আমি ব্রাশ করব। ব্রাশ না করি এই সমস্ত কাজগুলো চলছিল আমার। তো একটুখানি সামনে উঠানটা একটুখানি ঘোরাফেরা করছিলাম, যেহেতু কেউ কোথাও নেই, শুধু আমি একাই ঘরটার মধ্যে ঘোরাফেরা করছি। তাই উঠানটা একবার ঘোরাফেরা করে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে সবার আগে আমাকে একটুখানি জল খেতে হবে, কারণ সকাল থেকে কাজকর্ম করছি, কিন্তু আমার পেটে এক ফোঁটাও জল পর্যন্ত পড়েনি। তাই খুব জল তেষ্টা পেয়েছিল জানো, মানে জল তেষ্টা যেন গলাটা আমার শুকিয়ে যাচ্ছিল। সেই আগের দিন রাত্রে খেয়েছি, মানে জলটাও খেয়েছি, আর সেরকমভাবে তো মানে সকাল থেকে উঠে থেকে
তার জলটা খায়নি, তাই জল খাওয়ার জন্য প্রচণ্ড শরীরটা ছটফট করছিল। তাই সসপ্যানেতে হালকা একটুখানি কুসুম গরম জল করে যেই চেয়ারেতে বসে জাস্ট 1 থেকে 2 সিপ আর কি নিয়েছি, আর সেই সময়তেই দেখি আমার মহারানী টুকটুক করে উঠে নিচে বেরিয়ে আসছে। অনেক সময় কি জানো তো, ও ওইভাবে থাকে না, মানে বিছানা থেকেই চিৎকার চেঁচেমেচি কান্নাকাটি করে, কিন্তু আজকে সকালটা দেখলাম ও সুন্দরভাবে নিজে হেঁটে চলে এলো। তারপরে ভাবলাম কি ওর এই রকম আশা থেকে তাহলে হয়তো আজকে ওর মুডটা ঠিক হয়েছে, আজ আর হয়তো অস্মি নানি আর কান্নাকাটি করবে না। আর এই যে সারা রাত সেরকমভাবে না কাশলেও এই সময়টা ঘুম থেকে ওঠার পর এত পরিমাণে কাশি হচ্ছে সে আর তোমাদেরকে কি বলবো। অস্মিকে ডাইপারটা চেঞ্জ করিয়ে ওকে একটা প্যান্ট পরিয়ে বাইরে একটুখানি বসতে দিলাম যে ওকে একটুখানি জল খাওয়াবো, কিন্তু কিছুতেই জল খেতে চাইলো না। তাই বললাম যে তুমি একটুখানি বসো, আমি বিছানাটা তুলে দিয়ে আসি। মশারিটাকে তুলে জানালাগুলো খুলবো আর একটু আর কি বিছানাটা, মানে সকালবেলাও যেহেতু অস্মি ঘুম থেকে উঠে গেছে তাই ভাবলাম সবার আগে বিছানাটাই তুলি, কিন্তু বিছানাটা তুলতে পারলাম কই। একটুখানি তোলার পরই দেখো অস্মি রানী এতটা পরিমাণে কান্নাকাটি আর চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো, তাই বাধ্য হয়ে সব কিছু ফেলে রেখে ওর কাছেই দৌড়ালাম। তাই ভাবলাম গিয়ে একটুখানি ওর জন্য জল গরমও করিনি, মানে একটু কুসুম গরম জল গরম করে আর তারপর ওষুধটাও খাইয়ে দেবো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো জানো যে সকালবেলায় আমি অস্মিকে কিসের ওষুধ খাওয়াই। অস্মিকে আমি হোমিওপ্যাথির ওষুধ খাওয়াই। আগের দিনের ভিডিওতে যারা তোমরা দেখেছো একটু তো তোমাদের ক্লিয়ার হয়েই গেছে, আমরা মা মেয়ে দুজনে মিলেই হোমিওপ্যাথির ওষুধ খাই। তবে আগের দিনের একজনের ভিডিও মানে কমেন্ট দেখে আর কি জানতে পারলাম যে তিনিও এই ডাক্তারের কাছে আর কি ওষুধ খেয়েছেন, উনি এই ডাক্তারবাবুকে দেখিয়েছেন। ভীষণ ভালো ডাক্তার জানো তো, ভীষণ ভালো, আমাদের খুব কাজ হচ্ছে। অস্মিকে ওষুধ খাওয়ালাম, নিজে একটুখানি ওষুধ খেয়ে এবারে যাব কাজ করতে। সেই সময়তেই দেখলে এইভাবে কান্নাকাটি করছে, এই রকমটাই করে যাচ্ছে। আমি যতক্ষণ ওর কাছে রয়েছি, পাশে রয়েছি, হয়তো কান্নাকাটিটা একটু কম করছে, কিন্তু যেই আমি ওর কাছ থেকে উঠে যাচ্ছি তখনই ঠিক এই রকমভাবে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি চলছে। কিন্তু কি করব বলো, আমাকে তো আমার কাজগুলোও তো করতে হবে, ওর কাছে তো সবসময় আমি বসে থেকে ওর সঙ্গ তো আমি দিতে পারছি না। কিন্তু কি করব, মানে এই কয়েকটা দিন যে আমার কী রকমভাবে কাটছে, শুধুই মনে হচ্ছে কেন এলাম আমি আমার বাবার বাড়ি থেকে। আমাকে কিন্তু আসতে সবাই মানা করেছে, রীতিমতো রাগ করেছে আমার কাকিমা, রেগে গিয়েছিল খুব যে তুই কেন যাচ্ছিস বাচ্চাটাকে নিয়ে। আমি কেন এসেছি সে তো তোমরা জানোই, এই হোমিওপ্যাথি যে ডাক্তারবাবু ওনার ওষুধ নেওয়ার জন্য। আর যেহেতু এখানেতে আসছি তাহলে আবার আমি এখান থেকে আমার বাবার বাড়ি ফিরে যাব, তাই আর না ফিরে গিয়ে ভাবলাম আমার শ্বশুর বাড়িতেই চলে আসি। আর সেরকম যদি দেখি যে খুব অসুবিধা হচ্ছে তখন না হয় আবার যেতে হবে, চলে যাব, কারণ খুব একটা তো বেশি ডিস্টেন্স নয়। আবার অস্মির স্কুলটাও খুলে যাবে এই সামনের সোমবার থেকে, অস্মির স্কুল, মানে এই সব কিছু নিয়ে আর কি ভেবেচিন্তে তারপরে চলেই এলাম। আর এসে যে মহারানী এইভাবে কান্নাকাটি করবে সেটা আর কী করে জানবো বলো। অস্মি এর আগে যত ছোট ছিল অতটা কিন্তু কাঁদতো না, ছোটোবেলায় একদমই কাঁদতো না, কিন্তু এই যত বড় হচ্ছে ওর মধ্যে এই কান্না, চিৎকার চেঁচামেচি, ঘ্যান ঘ্যান করা, এই ব্যাপারটা যেন দিন দিন বেড়েই যাচ্ছে। কেন এরকম হচ্ছে জানি না। কাজের ফাঁকাও যতটা ওকে হাসি মজা খেলার মধ্যে দিয়ে রাখার চেষ্টা করছি যাতে ও চিৎকার চেঁচামেচিটা কম করে আর কি। তাই এই যে বিছানার চাদরটা খুব ধুলো করেছিল, তোমরা ঘরটা একটু পরেই দেখতে পাবে ঘরটারও কী অবস্থা করেছে। আর যেহেতু প্রচণ্ড খিটখিটে হয়ে রয়েছে সেরকমভাবে অতটা আমি মানা নিষেধও করছি না। আর মানে রেগে গিয়ে আমারও মাথা, মানে একটা বাচ্চা তুমি সামলাচ্ছ 24 ঘন্টা সকাল থেকে, সে আবার এতটা খিটখিট করছে, তারপরে তোমার সংসারের কাজকর্ম রয়েছে, কতক্ষণ আর তুমি নিজের মাথা ঠিক রাখতে পারবে। তারপরে তো সব কিছু অনেক কিছু কমেন্ট পাস, এটা ওটা
অনেক কিছু থেকে থাকে শ্বশুরবাড়িতে, সেটা তোমরা জানোই। তো সেইগুলো সমস্ত কিছু মুখ বুজে সহ্য করে তো মাথার ঠিক রাখাটা সত্যি খুবই চাপের। সেখানে হয়তো এক দুঘা অস্মিকে রেগে গিয়ে আমি দিয়েও দিচ্ছি, আবার তার উপর আবার চিৎকার, মানে কান্না থামাতে গিয়ে এক দুঘা দিচ্ছি, আবার সেই কান্না থামানোর জায়গায় আরও বেশি করে বেড়ে যায়। তখন আমার মনে হচ্ছে কেন আমি বাচ্চাটাকে মারলাম আর কি। তো যাই হোক আর কি, এই সমস্ত কিছু চলছে, এই দিয়ে আর কি চালাচ্ছি, কিছু করার নেই। তো অস্মিকে আর কি যাই হোক অনেক কষ্টে আর কি বেডশিটটা ওর হাত থেকে নিয়ে বিছানাটা চাদরটা একটুখানি ঝেড়ে দিলাম। তো প্রচুর রকম বালি রেখেছিল, সেই বালির ওপরেই আমরা রাত্রেবেলায় শুয়েছিলাম, কিন্তু কিছু করার থাকেনি। অস্মি এমন চিৎকার চেঁচামেচি করছে। আর এই দেখো ঘরের মধ্যে যত রাজ্যের ঘাস পাতা সব কিছু তুলে নিয়ে এসেছে। এই পাতাগুলো হলো থানকুনি পাতা। অস্মির বাবা থানকুনি পাতা খায় প্রত্যেকদিন সকালবেলায় বাড়িতে থাকলে, সেটাই ও দেখেছে ওর বাবা থানকুনি পাতা তোলে আর খায়। আর ও সেই থানকুনি পাতাগুলো সব তুলে নিয়ে এসে তার পুতুলকে খাওয়াবে, রান্না করছে, এটা ওটা করছে, আর পুরো ঘরের মধ্যে ছড়িয়েছে। তো আমি ভাবলাম যে একটু বেশি কান্না করার থেকে বা চিৎকার চেঁচামেচি করার থেকে ও যা করছে করুক, তবুও খেলা তো করছে, আমি তো হয় পরে এগুলোকে ঝাঁট দিয়ে ফেলে দেবো, কোনো অসুবিধা নেই। তো ঘর দোর পরিষ্কার করে ও এখন আমি জলখাবারটা বানাবো। তো তার আগে অস্মিকে বললাম চলো একটু তোমাকে খেলতে দিয়ে আসি, মানে এতটাই পরিমাণে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করছে, আমি জলখাবারটাও বানাতে পারছি না। তাই অস্মিকে একটুখানি আমাদের পাশের বাড়িতে দিয়ে আসলাম, যে ওখানে একটুখানি খেলবে বাচ্চাগুলোর সাথে, সেই ফাঁকে আমি জলখাবারটা বানিয়ে নেব। কারণ যদি আবার খালি পেটে থাকে বা খিদে পেটে থাকে তাহলে তো আরও বেশি চিৎকার করে চেঁচামেচি করবে। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে জলখাবারটা বানাতে আসা। আজকে একটুখানি লাউয়ের তরকারি বানাবো, মানে এর আগের দিনে লাউয়ের একটা সবজি হয়েছিল, তো সেখান থেকেই একটুখানি আর কি লাউ বেঁচেছিল, তাই ভাবলাম ওই অতটুকু লাউ দিয়ে নয় ডাল হবে আর না হলে তরকারি হবে। তাই ভাবলাম যে ডালটা আজকে আর করবো না, অন্য একটা সবজি আজকে বানানোর কথা আছে। তো দেখি কতদূর কি হয় না হয়। আর ওই এক ফোঁটা লাউ রয়েছে একটুখানি, তো সেটা দিয়ে আজকে একটুখানি তরকারি বানিয়ে দিই আর কি। তাই যতটুকু লাউ ছিল ততটুকু কাটলাম, আর তার মধ্যে আলু খুবই অল্প দিলাম, ওই 2-3টের মধ্যে আর কি আলু কেটে এবারে এগুলোকে ভালো করে ধুয়ে রান্নাটা বসাবো। খুবই সিম্পল এই লাউয়ের তরকারি হয়। আর এই গ্রীষ্মকালে তো তোমরা জানো যে প্রচুর পরিমাণে পেট ঠান্ডা রাখে, মানে প্রচুর শরীর ঠান্ডা রাখে এই লাউ। আর লাউয়ের তো এছাড়াও প্রচুর উপকারিতা রয়েছে। আর অস্মির যেহেতু পেটটা এখনও ঠিক নেই, এই মানে গতকালই ছোটো ঠাম্মিদের বাড়িতে গিয়ে লুকিয়ে কুরকুরে খেয়ে এসেছে। আমি হঠাৎ করে অস্মিকে আনতে গিয়ে দেখছি কি ওর কুরকুরে খাচ্ছে। আর ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম যে ওদের বাড়িতে যেহেতু গেছে, ও চিৎকার চেঁচামেচি করে আবদার করে এটা ওটা করে জেদ করে কিছু না কিছু আনাবে আর ও সেটা খাবে। কারণ অস্মির ওই ছোটো ঠাম্মিদের বাড়িটা হচ্ছে অস্মির একটা খুব জেদের জায়গা, মানে আবদারের জায়গা। ও যা আবদার করবে ও ছোটো ঠাম্মি, ও ছোটদা, ওর পিপি আছে, ওরা ওকে দেবেই দেবে। তো সেই ভয়টাই খাচ্ছিলাম, আর ঠিক সেটাই হলো। আর সেই খেয়ে এসে বাড়ি ফিরে আবার বলছে পেটে ব্যথা করছে, মানে কি কোন দিকে আমি সামলাই বলো তো। তো সেই জন্যই আর কি একটুখানি লাউটা আরও করা, যে তাহলে পেটটা একটুখানি ঠান্ডা থাকবে এটা খাওয়ার পর। আজকে সকালবেলায় জামা কাপড় সেরকমভাবে ওয়াশ করার কিছু ছিল না, ওই রাত্রে যে আমার বাসি কাপড়টা ছিল তো সেটাই ওয়াশ করলাম। আর একটা চট ছিল, মানে বড় বোড়া বস্তা টাইপের যেগুলোকে বলে, তো সেটাই আর কি ওয়াশ করা ছিল, তো সেটাই ওয়াশ করলাম। কারণ গতকাল বিকালবেলাতে আমার যত আর কি জামা কাপড় ছিল তো সেই সমস্ত কিছু আমি ওয়াশ করে অলরেডি রেখেছিলাম। আর অস্মি যেহেতু পাশের বাড়িতেই খেলছে, ছাদ থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে, তাই বারবার গিয়ে একবার করে দেখছিলাম যে কি করছে মেয়েটা। প্রচুর দুর্বল হয়ে গেছে, একটু মানে দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে যাচ্ছে জানো। আর এই জ্বর, পেট খারাপ, এই সমস্ত কিছু এখন খুব হচ্ছে, খুব সবারই হচ্ছে, ছোটো থেকে বড়। আর যাদেরই হচ্ছে তাদের শরীরটা খুব দুর্বল করে ফেলছে। কারণ কি বলো তো, তাদের মুখে কোনো স্বাদ নেই। অস্মি যেমন কোনো কিছু খেতে চাইছে না, আমি জোর করে ভয় দেখিয়ে লাঠি দেখিয়ে এটা ওটা করে একটুখানি খাওয়াচ্ছি। সবারই মুখে রুচি নেই, আমি বুঝতে পারছি আমার মেয়ের মুখে রুচি নেই, কিন্তু কি করব, খাওয়াতে তো হবে, নাহলে তো আরও দুর্বল হয়ে যাবে। এই যে ছাদ থেকে দৌড়ে নামছি, সিটি পড়ে গেছে, মানে 2-3টে সিটি উঠেছে, এটা লাস্ট সিটি, তাই এসে ছুটে এসে বন্ধ করে দিলাম। আর প্রচুর জল তেষ্টা পেয়েছে, চারিদিক দৌড়াদৌড়ি করি, একটা করে কাজ করি। আর এই মানে কি বলবো, গ্রীষ্মকালের দিনে গরমকালে এত, এইটাই তো বলো জল খাওয়ার সময়, মানে জলের জন্য পুরো জীবনটা ছটফট করছে এরকম মনে হয় আর কি। যাই হোক, এবারে চলো একটুখানি আর কি আমার জন্য চা বসাবো আর কি। সকাল থেকে চা খাওয়ারও এক ফোঁটা সময় পাইনি, তো ওইদিকে প্রেশার কুকারে সিটি হতে বসিয়ে দিলাম লাউটা। ওটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে ভাবলাম এই মুহূর্তে তো হাতে কোনো কাজ নেই, তাই একটুখানি নিজের জন্য চা করি। এর আগে আমার শ্বশুর শাশুড়ি চা করে ওনাদের খাওয়া হয়ে গেছে,
তো আমি একমাত্র খাইনি, আমি বাকি ছিলাম, তাই নিজের জন্য আর কি একটুখানি চা করে আর কি খেতে বসলাম আর ফ্যানটা চালিয়ে। কি গরমটাই না পড়েছে। এখন ঘড়িতে মোটামুটি এখন 8টাও বাজেনি, কিন্তু জানো 7:45 মতো বাজছে আর কি হারে কি গরম করছে। যাই হোক, চাটা খেয়ে নিয়ে সবজিটা এরপর এখানেতে করব। একটুখানি তেজপাতা ফোড়ন দিলাম, একটুখানি সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে এই যে সিদ্ধ করে রাখা লাউ আলু, হ্যাঁ 2টো টমেটোও দিয়েছিলাম, সে তো তোমরা দেখেইছো। তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো তারপর একটুখানি হলুদ দিয়ে দিলাম। হলুদটা তো যেহেতু আমি সিদ্ধ করার সময় দিইনি, এটা তোমাদেরই শেখানো যে কোনো কিছু যখন সিদ্ধ করবে হলুদটা প্রেসার কুকারে দেবে না, পরে দেবে। তাই এখন একটুখানি হলুদ দিলাম আর সামান্য একটুখানি গুড় দিলাম, দিয়ে এটা এখন একটুখানি ফুটবে, কারণ হলুদের গন্ধটা কাটবে, গুড়টা একটুখানি ভালোভাবে মিক্স হবে। তো সেই সময়তেই ভাবলাম যে প্রচুর জামাকাপড় যেগুলো কালকের জমানো রয়েছে সেগুলো এখনও গোছানো হয়নি, তো সেগুলো ঘরের মধ্যে রেখে দিলাম যে সবজিটা করে সেগুলো গোছাবো। এই যে দেখো, মোটামুটি সবজিটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এই অবস্থাতেই গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ আর কি রাখবো। তারপর অস্মিকে ডেকে নিয়ে আসবো। অস্মি ঠিক এই যে আমাদের ঘরটা, মানে আমার যে রুমটা দেখছো, এই যে দেওয়ালটা ঠিক তার অপোজিটই আর কি আমাদের পাশের বাড়িতে খেলছে। আমিও রীতিমতো কথা শুনতে পাচ্ছি, গলা শুনতে পাচ্ছি। মানে এটা না আমার একটা, মানে তোমরা অনেকেই বলো আমাকে, যদি তুমি পরের বাড়িতে বাচ্চা রেখে কীভাবে ঘরের মধ্যে থাকো, কীভাবে থাকি জানো, আমি রীতিমতো গলার আওয়াজ শুনতে পাই। মানে বাচ্চাগুলো তো খেলে, আমি অস্মির গলার আওয়াজ বাড়ি থেকেই শুনতে পাই, এই ঘর থেকে বা বাইরে যখন বাইরের উনুনে রান্না করছিলাম তো তখন ওর গলার আওয়াজ শুনতে পাই। আর যখন আমি শুনতে পাই না তখন আমি এই বাড়ি থেকেই এখানে ওখানে ডাক মানে হাঁক ডাকটা করি আর কি, যে অস্মি কোথায়। তখন কেউ হয়তো বলে এখানেতে রয়েছে। আবার যখন কেউ বলতে পারে না যে না অস্মি কোথায়, আমরা বুঝতে পারছি না বা জানি না, তখন আমি দৌড়ে গিয়ে দেখে আসি যে ও কোথায় রয়েছে। এইভাবেই আর কি চালাই আমি। কি করব বলো, কিছু করার নেই। একা হাতে সংসার, বাচ্চা সবই যখন সামলাতে হয় তখন এদিক ওদিক ছাড়তেও হয়। আর যেহেতু এটা আমাদের গ্রাম আর পাড়ার মধ্যে অনেক অস্মি ছাড়াও আরও অনেক বাচ্চা রয়েছে, তাই অতটা কিছু ভয়ের নেই। তবে কি ভয় একদমই লাগে না, ভীষণ ভয় লাগে, বিশ্বাস করো। আমি তোমাদেরকে বলছি ঠিক আছে, কিন্তু ভীষণ ভয় লাগে। লাঠিটা নিয়ে যাচ্ছি, তুই দেখ আমি তো লাঠিটা নিয়ে যাচ্ছি, কিন্তু একটা কথা বললে কিছুতেই শুনবে না। যতক্ষণ না আমি লাঠি নিয়ে যাব চিৎকার করব। আমার মেয়েটা এখন খাবারের নাম শুনলেই 1 পা নয় 2 পা পিছিয়ে যাচ্ছে। খাবারের প্রতি তার এখন তীব্র অনীহা। অনেক কষ্টে তাকে ধরে বেঁধে নিয়ে এলাম, ওখান থেকে নিয়ে এসে ওকে যা হোক কিছু খাওয়ালাম। আমিও টুকটাক খেলাম, কারণ সকাল থেকে তো সেরকমভাবে পেটে কিছু পড়েনি। আর সকালবেলার খিদেটা আমার মারাত্মক পায়, সেটা তোমরা জানোই। ওকে খাইয়ে দাইয়ে এই যে শ্রেয়াও চলে এসেছে, ওদিকে আরশিও এসে গেছে, ওকে পাঠাবো সেন্টার। অস্মির মিনিটে মিনিটে ওষুধ, মানে ওষুধ যেও কত খায়, খাবারের থেকে বেশি ওষুধ খায়। তখন সকালে খাওয়ালাম, আবার এই জলখাবারের মুড়ি এটা ওটা খাওয়ানোর পর আবার কাশির ওষুধটা খাইয়ে ওদেরকে আমি এখন সেন্টারেতে দিতে যাব। যাবার সময় ভাবলাম আমিই দিয়ে আসি। আমাদের পাশের বাড়ির যিনি জেঠিমা উনি যাচ্ছিলেন, উনি তো জানি, আমি বললাম যে আমি দিয়ে আসি, আর আসার সময় বরং আপনি নিয়ে আসবেন। তখন আমার একটুখানি কাজের মধ্যে থাকবো, রান্না টান্না করবো, এটা ওটা করবো, তখন বরঞ্চ আপনি গিয়ে নিয়ে আসবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। অস্মিকে সেন্টারে পাঠানোর আর একটা এখন এই মুহূর্তে কারণ হচ্ছে, বাড়িতে যেভাবে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি ঘ্যান করছে, তো সেখানে 1-2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো থাকে ও সেন্টারে। সেই সময় বাচ্চাগুলোর সাথে খেলবে, থাকবে, একটু পড়াশোনা করবে, যাই পড়াশোনা করুক চাই না করুক, মানে ওখানের মধ্যে থাকবে। আর সেই ফাঁকে আমি আমার কাজগুলো তাড়াহুড়ো করে নেব, আর ও খেলবে, মানে ওর অতটা কান্নাকাটির ভাবটা থাকবে না। তো সেই জন্যই আর কি আরও সেন্টারেতে দেওয়া আসা। তবে আর তো বেশি দিন যেতে পারবে না, আর তো জাস্ট 3 থেকে 4 দিন পরই অস্মির স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে। তবে যদিও ওই সেন্টারে যারা আর কি কর্মরতা রয়েছেন ওনারা বলেছেন যে কয়েকটা দিন স্কুল যাবে না, সেই কয়েকটা দিন যেন ওকে আমি সেন্টারেতে পাঠাই। কিন্তু যেদিন স্কুল ছুটি থাকবে আশা করি সেই দিনগুলো সেন্টারেও ছুটি থাকবে। তবে অস্মিদের মেবি স্যাটারডে স্কুল হবে না, সেই দিন হয়তো যদি মন হয় বা ইচ্ছা করে সেদিন হয়তো সেন্টার যেতে পারে। দেখা যাক কী হবে,
সে তো সময়ই বলবে। আর আমি এখন চাতক পাখির মতো অপেক্ষা করছি কবে অর্শমির স্কুলটা খুলবে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করব। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো।